দেখেন, জয় পরাজয় যখন হিসাব করবেন, একদিকে যেমন মনে রাখতে হবে 68টি আসন একটা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে এসে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল, অন্যদিকে মনে রাখতে হবে জামায়াতে ইসলামীও যে কাজকে বছরের পর বছর ধরে অনৈসলামিক বলেছে, নাজায়েজ বলেছে, রাষ্ট্রীয় আচার হিসেবে স্বীকার করে নিয়ে, যে স্বীকার কিন্তু তারা 2025-এর ফেব্রুয়ারিতেও করে নাই, 2026-এর ফেব্রুয়ারিতে এই রাজনৈতিক দলটাও কিন্তু, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতারাও কিন্তু এটাকে রাষ্ট্রীয় আচার হিসেবে অন্তত স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করে নিয়ে তাদের সঙ্গী সাথীদের নিয়ে এসে ফুল দিতে সম্মত হয়েছেন, এ কাজে সক্রিয় হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো এবার জামায়াত নেতৃবৃন্দ এবং জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে তাদের দায়িত্ব পালনের অংশ হিসেবে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে হয়েছে। ভাষা শহীদদের উদ্দেশ্যে জামায়াত শিবিরের নেতৃবৃন্দ শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেটা স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদল প্রশ্ন তুলছেন যে বছরের পর বছর জামায়াত ইসলাম যখন এই শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করার এই আচারকে অনৈসলামিক, নাজায়েজ বলে অভিহিত করেছে, এখন তারা এই কাজে যুক্ত হলো কি করে? আরেক দল বলছেন যে কিভাবে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে শহীদ মিনারে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, যাদের বিরুদ্ধে তার এই পক্ষটি মুক্তিযুদ্ধে বিরোধিতার অপরাধে, যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন, তারা বলছেন যে এই যুদ্ধাপরাধীরা, রাজাকারেরা কি করে বাংলাদেশের শহীদ মিনারের বেদিতে গিয়ে ফুল দেওয়ার সুযোগ পেল? এসব তর্ক বিতর্ক চলছে। এর মধ্যেই জামায়াতে ইসলামীর আমির, জামায়াতের আরো কয়েকজন সংসদ সদস্য এবং তার যে বিরোধী দলীয় জোট, সেই জোটের নেতৃবৃন্দ হিসেবে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এসেছেন। আর ছাত্র শিবির নেতৃবৃন্দকে যেতে হয়েছে ডাকসু ভিপি জিএস হিসেবে। দেখেন, এটা কার জয় কার পরাজয় এ নিয়ে আলাপ তোলার আগে, মানে মুক্তিযুদ্ধ পক্ষ কি নৈতিকভাবে পরাজিত হয়ে গেল জামায়াত শিবির শহীদ মিনারের বেদিতে উঠলো বলে, কিংবা জামায়াত শিবির নৈতিকভাবে পরাজিত হয়ে গেল যে তারা একটা অনৈসলামিক আচার বলে একটা বহু বছরের যে প্রথাকে এতদিন অস্বীকার এবং অগ্রাহ্য করে এসেছে, শেষ পর্যন্ত সেই প্রথায় তারা অংশ নিতে হাজির হতে বাধ্য হলো? এভাবে না দেখে বিষয়টাকে সম্ভবত ওই যে বাংলাদেশের রাজনীতি যে 2024-এর আগস্টের পর প্রকৃতপক্ষে একেবারে একটা নতুন যুগে প্রবেশ করেছে, আমি অন্তত ব্যাপারটাকে সেভাবে দেখতে চাই এবং দেখা প্রয়োজনীয় বলে মনে করি। এই যে জামায়াতে ইসলামীর আমির, তিনি যখন ফুল দিতে গেলেন, মনে রাখতে হবে 2025-এর ফেব্রুয়ারিতেও কিন্তু জামায়াতে ইসলামীর আমিরকে আমরা বা জামায়াতে ইসলামীর কোনো নেতৃবৃন্দকে আমরা শহীদ মিনারে ফুল দিতে যেতে দেখিনি। এমনকি এই যে বাঙালির বীর তরুণেরা, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বীর নেতারা, যারা ওই শহীদ মিনারের বেদিতে পতাকা বেঁধে দাঁড়িয়ে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন বলে শহীদ মিনারটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করেন, শহীদ মিনার থেকেই সংবিধান ছুঁড়ে ফেলে একটা বিপ্লবী সরকার আগস্টের পর গঠিত হওয়া উচিত ছিল বলে প্রায়ই হুঙ্কার দিয়ে আসছিলেন। এবং মনে রাখবেন, এই শহীদ মিনারে তারা 2025-এর জুলাইয়েও তাদের জুলাই পদযাত্রা শেষে আগস্টের 3 তারিখে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছিলেন। কিন্তু এই শহীদ মিনার যে আসলে 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, সে বিষয়ে কিন্তু তারা 2025-এও স্বীকৃতি দেন নাই। 2025-এ এনসিপি গঠিত হয়ে গিয়েছিল, কিন্তু তখনও আমরা দেখি নাই যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিংবা 2024-এর জুলাই আগস্টের এই বীর তরুণেরা এসে শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন। মানে পুরো 2024-এর শেষ 25 পুরোটাই কিন্তু কেটেছে এই শহীদ মিনার, এই 21শে ফেব্রুয়ারি, এই স্মৃতিসৌধ, এই 16ই ডিসেম্বর, 26শে মার্চ দিনগুলো বাংলাদেশে পালন করা যাবে কি যাবে না এর মধ্যে। এবার যে ব্যাপক রাষ্ট্রীয়
মর্যাদায় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং একরকম মুক্ত পরিবেশে এই দিবসটি পালিত হয়েছে এমনভাবে যে রাষ্ট্র শহীদ দিবস পালনের পক্ষে আছে এ নিয়ে কোনো সন্দেহ সাধারণ মানুষের মধ্যে নাই। সেটা একটা নতুন পরিবর্তন তো বটেই 25-এর পর। তার চেয়ে বড় পরিবর্তনের বিষয়টা হচ্ছে, মনে রাখতে হবে এই জামায়াতে ইসলামী যাদেরকে যুদ্ধাপরাধী বলছেন, যাদেরকে রাজাকার বলছেন, যাদেরকে এমনকি জামায়াতের আমিরকে আজকেও শহীদ মিনারের বেদিতে 71-এর দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান শুনতে হয়েছে, রাজাকার রাজাকার ধর ধর স্লোগান শুনতে হয়েছে, এই যে যাদেরকে এটা বলছেন তারা প্রকৃতপক্ষেই বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। সে নির্বাচনে এই জোটটি 38.5% ভোট পেয়ে 77টি আসনে জয়লাভ করে বাংলাদেশের প্রধান বিরোধী জোটে পরিণত হয়েছে। 68টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী একা। এবং জামায়াতের আমিরকে যখন শহীদ মিনার বেদিতে দাঁড় করিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা কখনো তো আসেন নাই জামায়াতে ইসলামী এই শহীদ মিনারে ফুল দিতে, এবার কেন এলেন, তখন জামায়াতে ইসলামীর আমির কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তারা এসেছেন, তিনি এসেছেন রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে, তিনি এসেছেন বিরোধী দলীয় নেতা হিসেবে। জামায়াতের আমির বলেছেন এবার রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে আমাকে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে, তাই আমি এসেছি। এবং জামায়াতে ইসলামী তার ফেসবুক পোস্টেও, তার যে ভেরিফাইড ফেসবুক পোস্ট, সেখানেও ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেছে জামায়াতে ইসলামীর আমির রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন এবং সেই খবরটি তারা দিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী এবারও কিন্তু দলীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করে নাই। দেখেন, জয় পরাজয় যখন হিসাব করবেন, একদিকে যেমন মনে রাখতে হবে 68টি আসন একটা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে এসে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল, অন্যদিকে মনে রাখতে হবে জামায়াতে ইসলামীও যে কাজকে বছরের পর বছর ধরে অনৈসলামিক বলেছে, নাজায়েজ বলেছে, রাষ্ট্রীয় আচার হিসেবে স্বীকার করে নিয়ে, যে স্বীকার কিন্তু তারা 2025-এর ফেব্রুয়ারিতেও করে নাই, 2026-এর ফেব্রুয়ারিতে এই রাজনৈতিক দলটাও কিন্তু, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতারাও কিন্তু এটাকে রাষ্ট্রীয় আচার হিসেবে অন্তত স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করে নিয়ে তাদের সঙ্গী সাথীদের নিয়ে এসে ফুল দিতে সম্মত হয়েছেন, এ কাজে সক্রিয় হয়েছেন। সাংবাদিক সাহস করে জামায়াতের আমিরকে এই প্রশ্নও করেছিলেন যে এতদিন যে আপনারা এই কাজটাকে নাজায়েজ বলতেন, এই যে মানে একে তো পৌত্তলিকতা হিসেবে অভিহিত করে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো সেই পাকিস্তান আমল থেকেই, এবং তারা তো ওই সাংবাদিক প্রশ্ন করলেন এতদিন যে নাজায়েজ বলেছেন এখনো কি তাই মনে করছেন? জামায়াতের আমির ওই সাংবাদিককে বলেন এমন পবিত্র মুহূর্তে আপনি আজকে এই প্রশ্ন কেন করছেন, বলে তিনি এই প্রশ্নের উত্তর আজকে দেব না এরকম একটা কথা বলে তিনি সাংবাদিকের সামনে থেকে সরে যান। তার মানে নাজায়েজ কি জায়েজ এ বিষয়ে কোনো মানে পূর্ণাঙ্গ চূড়ান্ত মত জামায়াতের আমির দিচ্ছেন না বটে, এখনো দলীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ফুল দিতে আসছে না বটে, কিন্তু রাষ্ট্রীয় আচার মেনে নিয়েছে, কারণ জামায়াতে ইসলামী একটা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে, বিরোধী দলের আসনে বসেছে এবং সে দায়িত্ব পালন করতে এসেছে। কাজেই জয় পরাজয়ের হিসাবের সময় এই বিষয়গুলো বিবেচনা রাখা খুব জরুরি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জয় করতে না পারতো জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামীর পক্ষে কখনো শহীদ মিনারের বেদিতে পা রাখা সম্ভব হতো না। এমনকি বাংলাদেশের ইতিহাসে কিন্তু শহীদ মিনারে প্রথম পা রেখেছেন জামায়াতের নেতৃবৃন্দ তাই নয়, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঢুকতে পারেন নাই। 1991 সালে জাতীয় পার্টি এরশাদ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করতে একটা সর্বদলীয় রাজনৈতিক সভার আয়োজন করেছিল। জামায়াতে ইসলামীও তো তখন দীর্ঘ সময় রাজপথে আওয়ামী লীগ বিএনপির সাথে থেকে এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। মতিউর রহমান নিজামী 1991 সালের মে মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন সেই সর্বদলীয় রাজনৈতিক সভায় যোগ দিতে, তখন ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো মিলে শুধু যে ভিসির কার্যালয়ের সামনে সমাবেশ করছিল তাই নয়,
ছাত্রদের হাতে প্রহৃত হন, ব্যাপকভাবে লাঞ্ছিত হন মতিউর রহমান নিজামী। এবং তারপর দেখেন ওই মতিউর রহমান নিজামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখবেন, তার প্রতিবাদে ছাত্রদলও বিক্ষুব্ধ হয়ে ওঠে, সমাবেশ করতে থাকে। কিন্তু সে সময় মতিউর রহমান নিজামী এরপর গিয়ে হাসপাতালে ভর্তি হলে এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি জামায়াতের সমর্থন নিয়ে সে সময় সরকার গঠন করেছিলেন, তিনি কিন্তু তাকে দেখে আসেন, মানে হাসপাতালে গিয়ে আবার মতিউর রহমান নিজামীকে দেখতে যান খালেদা জিয়া নিজে। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কিন্তু সব সময় আলাদা ছিল। এমনকি যখন 2001 সালে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতা নিল, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা নিল, তারপরেও কিন্তু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। ছাত্র শিবির প্রকাশ্যে এলো 2024-এর সেপ্টেম্বরে, আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। 2024-এর প্রকাশ্যে আসা ছাত্র শিবির ডাকসুতে বিপুল জয় পেল। সেই ডাকসুতে জয় পাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এমন একটা রাজনৈতিক উপস্থিতি এবং জনপ্রিয়তা এবং পরিস্থিতি এবং নির্বাচনের বিজয়, এসব কারণেও কিন্তু এমনকি বিরোধী দলীয় নেতা হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আজকে শহীদ মিনারে যাওয়ার সুযোগ পেলেন বা সাহস পেলেন, কারণ এই পরিসরে তাদের যাওয়ার অনুমোদনই ছিল না। আজকে যারা জামায়াতে ইসলামীর আমিরকে সিঁড়িতে তিনি ফুল দিয়ে নেমে যাওয়ার সময় 71-এর দালালেরা হুঁশিয়ার, সাবধান, রাজাকার, ধর ধর বলে স্লোগান দিয়েছেন, নিশ্চিত থাকুন এরা তো ছাত্রলীগ নয়, এরা তো তাহলে ছাত্র দলেরই রাজনীতি করেন যারা এখন ক্ষমতাসীন বাংলাদেশে। কিন্তু ক্যাম্পাস যেহেতু ছাত্র শিবিরের দখলে আছে, কাজেই ছাত্র শিবির নেতা সাদিক কায়েম, ডাকসু ভিপি, ডাকসু জিএস এস এম ফারহাদ, তারা আবার ডাকসুর নেতৃবৃন্দ পদমর্যাদায় প্রথমবারের মতো ছাত্র শিবির পুষ্পস্তবক অর্পণ করতে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই শহীদ মিনারে। এবং তারা যখন পুষ্পস্তবক অর্পণ করতে আসে তখন কিন্তু ডাকসুর অন্য অনেক নেতৃবৃন্দ বলেন যে তাদেরকে পর্যন্ত জানিয়ে তারা আসেন নাই। সম্ভবত এই ডাকসু বিপি জিএস ছাত্র শিবিরের এই নেতাদের মধ্যেও একটা আশঙ্কা ছিল যে তারা শহীদ মিনার বেদিতে ফুল দিতে এলে আসলে পরিস্থিতিটা কোন দিকে গিয়ে দাঁড়ায়, তারা শহীদ মিনারে ফুল দেবেন, এই বিষয়টা কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করে ক্যাম্পাসে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে যখন ক্যাম্পাসে রাজাকার, যুদ্ধাপরাধী, কিছুই রবে না রে, সবকিছু ভাইসা যাবে বঙ্গোপসাগরে, এই গান বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা দল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে। আর খুব স্বাভাবিকভাবে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাওয়ার পর থেকে ছাত্র দলেরও প্রভাব প্রতিপত্তি ক্যাম্পাসে বেড়েছে। কাজেই এই যে জামায়াত শিবির শহীদ মিনারে গেছে 2026-এর ফেব্রুয়ারিতে, একদিকে সেটা যেমন রাষ্ট্রীয় আচারে হিসেবে তারা তাদের চোখে দীর্ঘ সময় ধরে বিতর্কিত পৌত্তলিকতা, নাজায়েজ, অনইসলামিক বলে একটা প্রথাকে তাদের মেনে নেওয়ার একটা উদাহরণ, তেমনি উদাহরণ যে তারা যেহেতু জনসমর্থন পেয়েছে, নির্বাচনে বিজয় লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশ জুড়ে, সেখানে তাদের সেই বিজয় তাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া যে জায়গাগুলো তাদের জন্য, মানে তাদের কোনো প্রবেশাধিকার ছিল না যেসব জায়গায়, সেসব জায়গায় তাদের প্রবেশাধিকার তৈরি করেছে, তাদের জন্য একটা রাজনৈতিক পরিসর তৈরি করেছে।